তফসিল নিয়ে সম্পূর্ণ প্রস্তুত ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বুধবার। সিইসির ভাষণ রেকর্ডে বিটিভিতে চিঠি নিবন্ধন পেল ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা। ক্ষমতায় গেলে ১ বছরে ৫০ লাখ ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। প্রাথমিক শহর ঢেলে সাজানো হবে শিক্ষা ব্যবস্থাকে, বললেন তারেক রহমান। নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি জামায়াতের। লেভেল প্লেইং ফিল্ড এবং তফসিল ঘিরে ইসিকে সতর্ক থাকার আহ্বান। বেগম খালেদা জিয়াকে নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, জানিয়েছে স্লট বাতিলের আবেদন। অনিশ্চিত লন্ডন যাত্রা। জাপার ২ অংশের নেতৃত্বে ১৮ দলের নতুন জোট গঠন। অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি, সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। এবং মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা। গৃহকর্মী বোরকা পরে বাসায় ঢুকে বের হয় স্কুল ড্রেসে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে পুলিশ। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি নাজমুস সাকিব। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ করেছে ইসি। ভোটের তারিখ নিয়ে আলোচনা করতে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। সেদিনই জাতির উদ্দেশ্যে তফসিল ঘোষণা রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। বিকেলে এক ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। এদিকে চূড়ান্ত নিবন্ধন পেল ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন মিয়া মিরুল। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি ঘিরে নির্বাচনের আইনবিধি ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের যাবতীয় প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। এ অবস্থায় তফসিলের মধ্য দিয়ে অপেক্ষা যখন ভোটের ক্ষণ গণনার, তখন আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে বঙ্গভবনে যাচ্ছেন নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশন। একই দিন দেশবাসীকে ভোটের সময়সূচি জানাতে জাতির উদ্দেশ্যে সিইসি দেয়া ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে ইসি। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। সচিব জানান, তফসিল ঘোষণার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি, শোনেন, সেই প্রস্তুতিটা তো শুরু থেকেই ২৪শে নভেম্বর গত বছরের থেকে তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে এই পর্যন্ত আসছে। যখনই নতুন কোনো কিছু আসছে তখন বলা হচ্ছে। সিভিল সার্ভিসের কথা জিজ্ঞেস করেছিলেন, তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। এদিন আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করে ইসি। একই সাথে চূড়ান্তভাবে ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। বিগত ১৬ বছরে আওয়ামী সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন বিচার সহ সব খাতকেই ধ্বংস করেছে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। বিএনপি সপ্তাহব্যাপী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে নারীদের জীবনমান উন্নয়নে ১ বছরে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করবে বিএনপি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না। বিস্তারিত দেখুন শাহাদাত অভ্রের প্রতিবেদনে। নাম আমরা দিয়েছি দেশ গড়ার। বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শিরোনামে ৭ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। সময় নিজের জন্য ব্যয় না করে বিগত ১৬ বছরে আওয়ামী সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন বিচার সহ সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে নারীদের জীবনমান উন্নয়নে ১ বছরে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করবে বিএনপি। নারীদেরকে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে, তাদেরকে তাদের স্বাবলম্বী করে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা দিতে চাই সেটি তোমাদের সামনে তুলে ধরেছে
যে এখানে সালম্বদে উপস্থাপন করেছে এটি ও তুলে ধরেছে তোমাদের সামনে। আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে বিএনপি। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের জায়গা করে দেওয়া হবে। স্বাস্থ্য সুবিধা ঠিক মতন মিনিমাম বেসিক সুবিধাটাও কেন পাবো না? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এত মিল ফ্যাক্টরি ধাপাধাপ কেন বন্ধ হয়ে যাচ্ছে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এইভাবে শেয়ার মার্কেট কেন ক্র্যাশ ডাউন করছে? এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং নেই। এর আগে সকালে একই অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, বহু রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম পথ খুঁজে পেয়েছে। তাই ভোট দিতে যারা বাধা দেবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না বলেও মন্তব্য করেন তিনি। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সভাপতির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে শিক্ষকের ভূমিকা নিতে হবে ছাত্রদলকে। যে কোনো একজন প্রশিক্ষিত কর্মী, রাজনৈতিক দলের প্রশিক্ষিত কর্মী হচ্ছে জনগণের শিক্ষক। সেই শিক্ষকতার কাজ আপনারা করবেন সামনের নির্বাচনে। আরো বলেন, দল ঘোষিত 31 দফা প্রস্তাবে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি নারীদের ক্ষমতায়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। থেকে উপলব্ধি করবেন। শাহাদাত অভ্র, এখন ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আরো বলেন, জামায়াত নয়, ভোটের আগে যারা টুপি তসবি পড়ে তারাই ধর্মকে ব্যবহার করে। এদিকে ইসিতে বৈঠকের পর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আইন শৃঙ্খলা বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যাবে। মিয়া মিরুলের আরও একটি প্রতিবেদন। দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট যখন তফসিলমুখী, অপেক্ষা নির্বাচনের ক্ষণগণনার, তখন ভোটের মাঠের প্রচারণায় ইতিমধ্যে দলগুলোর মাঝে সংঘাতের মাত্রা বেড়েছে কয়েক গুণ। নির্বাচনী প্রচারেও প্রতিপক্ষকে ঘায়েল করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নিয়ে চলছে আলোচনা। এমন প্রেক্ষাপটে সঠিক সময়ে নির্বাচনের তফসিল এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসির কার্যক্রম জানতে কমিশনে জামায়াতের প্রতিনিধি দল। সিইসির সাথে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি বলেন, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। বলেন, আইন শৃঙ্খলা বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যাবে। 5ই আগস্টের পর থেকে সারা দেশের থানাগুলো থেকে লুটপাট হয়ে যাওয়া অস্ত্র কি পরিমাণ উদ্ধার হলো, অবৈধ অস্ত্রধারীরা যারা নির্বাচনকে ডিস্টার্ব করতে পারে, ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে, তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনার ইস্যু ছিল, আমরা এটা আলোচনা করেছি। একই দিন সকালে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের 8 দেশের রাষ্ট্রদূতরা। তাদের সঙ্গে বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়বে। জামায়াত ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। জামায়াত আমির বলেন, জামায়াত কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না। ভোটের আগে ধর্মীয় লেবাস ধারণ করা ব্যক্তি বা দলই ধর্মকে ব্যবহার করে বলেও অভিযোগ করেন তিনি। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন জামায়াত আমির। কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা। মিয়া আমিরুল, এখন ঢাকা। জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। নবগঠিত এই জোটের প্রধান জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। প্রাথমিকভাবে 18টি রাজনৈতিক দলের ঠাঁই হয়েছে এই জোটে। হোসেন জাহিদের প্রতিবেদন। দীর্ঘদিন রাজনৈতিক কর্মসূচিতে নীরবে থাকা জাতীয় পার্টির দুইটি অংশের এক টেবিলে বসা বার্তা দেয় আগামী নির্বাচনেও একসাথে দেখা যাবে তাদের। ডিক্লারেশন অফ নিউ পলিটিক্যাল
সংবাদ সম্মেলনে বিভক্ত জাতীয় পার্টির দুই চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, আর প্রধান উপদেষ্টার দায়িত্ব পান আনোয়ার হোসেন মঞ্জু। নবগঠিত এই মোর্চায় তৃণমূল বিএনপির একাংশ, জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম, জাতীয় ইসলামী মহাজোট সহ নিবন্ধিত অনিবন্ধিত 18টি রাজনৈতিক দল এক ছাতার নিচে আসার ঘোষণা দেয়। আত্মপ্রকাশের লগ্নে অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জোটের উদ্যোক্তারা বলেন, সরকারের কোনো সংলাপে জাতীয় পার্টি সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ না জানানো বৈষম্যমূলক আচরণ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেই প্রশ্নও তোলেন তারা। আমাদের নির্বাচন কমিশন কয়েকদিন পর পর বলেন যে তাদের সমস্ত কাজ শেষ, তারা প্রস্তুত একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু তার কোনো আলামত ওনাদের অফিসে কি হচ্ছে না আমি জানি না। চিন্তা করে কথা বলেন, নিজের সীমাবদ্ধতার মধ্যে কথা বলেন, কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এখন যদি কেউ বলে বাবা যে কথা বলতে দেয় না, আর বাংলা 24 ঘন্টা কথা বলে, তারপরে কথা বাক স্বাধীনতা হয়। জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে জোটবদ্ধ নির্বাচন করার ঘোষণা দেন তিনি। অতীতের সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুস্থ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যে দল সরকার গঠন করবে তারা এদের সকল মানুষের সমর্থন পাবে। নির্বাচন ছাড়াও রাজনৈতিক কর্মসূচিতে এসব দলগুলোকে এক ব্যানারে দেখা যাবে বলে জানান জোটের উদ্যোক্তারা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। আবারও অনিশ্চিত বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তাকে নিতে কাল ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিকেলে হাসপাতালে এসেছেন ডক্টর জুবাইদা রহমান। বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। জানতে চাই যে আজকে ডক্টর জাহিদ তিনি কোনো কিছু জানিয়েছেন কিনা, এবং বেগম জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স কেন আসছে না, কি তথ্য আছে আপনার কাছে? নাজমুস সাকিব, যেটি আপনি বলেছেন যে আসলে বেগম জিয়া যাত্রা আজকের এই তথ্য পর্যন্ত ধারণা করা হচ্ছিল যে কোনো না কোনো সময় তিনি যেতে পারেন, কিন্তু 12 ঘন্টার ব্যবধানে যখন এটা আমি নিশ্চিত হলাম যে আসলে বিমানটি অবতরণ করছেন আগামীকালকে, তার মানে হচ্ছে এটি অনির্দিষ্টকালের একটি অনিশ্চয়তা যে তিনি দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন না। বেগম জুবাইদা রহমান সেই যে 3:30টার সময় এসেছেন এভার কেয়ারে, তারপর তিনি যখনই এখানে থাকেন তিনি মূলত নিজেও যেহেতু একজন মেডিকেল বোর্ডের একজন সদস্য, তিনি দফায় দফায় কিন্তু আলোচনা করেন, কিন্তু আমরা প্রতিদিনই শুনি যে 2-3 বার মেডিকেল বোর্ড হয়, একটি বোর্ড আসলে 8টার সময় হয়, মানে এটি একটি সময় বিদেশেরও যারা যুক্ত হন তারা এর সঙ্গে মিলিয়ে আসলে এই বোর্ডটিতে অংশ নেন। তবে সেই তথ্য আমরা এখন পর্যন্ত জানিনি। তবে যতগুলো পরীক্ষা কয়েকদিন ধরে করা হয়েছে সেই পরীক্ষাগুলোর ফলাফল আশার ব্যঞ্জক, অর্থাৎ এখানে ভালো খবর রয়েছে। তবে একেবারে স্থিতিশীল হওয়া যে জটিল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সংকট কেটে ওঠার মতো খবর আসলে নাই। তবে দুপুর থেকেই গুঞ্জন ছিল যে আজকে এজেড জাহিদ হোসেন তিনি আসলে ব্রিফ করবেন, তবে সম্ভবত উনি আজকে ব্রিফ করছেন না এবং ব্রিফ করার কোনো খবরও আমাদের কাছে নেই। তবে যদি কোনো ভালো খবর থাকে মেডিকেল বোর্ডের কাছ থেকে আমরা পাই, সেটি তো অবশ্যই আপনি জানবেন। তবে যেটি হতাশার খবর হচ্ছে যে এখন পর্যন্ত ভালো কোনো খবর আমরা পাচ্ছি না। তবে চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন যতটুকু যে অবস্থায় তিনি আছেন, যে অপরিবর্তিত অবস্থায় আছেন, সেটি যেন এর পরে খারাপ না হয়ে যায় সেই চেষ্টাটি তারা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মেডিকেল সদস্য আমাদেরকে শুধুমাত্র এটুকু জানিয়েছেন যে যতগুলো প্যারামিটারের শেষ পরীক্ষা হয়েছে সেই সবগুলো পরীক্ষায় আসলে ভালো, তবে অবস্থা আসলে অপরিবর্তিত। এতটুকু জানাচ্ছি যে আজকে কোনো ব্রিফ নেই, কালকে হয়তো জানা যাবে আজকে সারাদিনের পর্যালোচনার পরে যে আসলে তিনি কি অবস্থায় আছেন। তবে বিমান বা এয়ার অ্যাম্বুলেন্স কেন আসছে না এটির কারণও নিশ্চিতভাবে কোনো পক্ষ থেকে আমরা জানতে পারিনি। এই ছিল এখানকার সবশেষ খবর। নাজমুস সাকিব। মুজাহিদ শুভ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর।
শেখ হাসিনার পর এবার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ নেতা ওবায়দুল কাদের সহ 7 নেতার বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনাল। শিগগিরই প্রতিবেদন পাওয়ার আশা করছে প্রসিকিউশন টিম। এদিকে ট্রাইব্যুনালের তলবে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান। ইমদাদুল আজাদের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর এবার দলের আরেক শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের মামলার বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে। এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মামলায় দলটির সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ হেভিওয়েট 16 নেতাকে সোমবার সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, আনিসুল হক এবং জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। প্রসিকিউশন আশা করছে ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন হাতে আসবে, যার মধ্য দিয়ে শুরু হবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। ওবায়দুল কাদের সহ বাকি যে আসামিদের মামলাটা ছিল, এখানের থেকে 4 জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জোনায়েদ আহমেদ পলক। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এদিকে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। ট্রাইব্যুনালের তলবে আজ হাজির হয়ে নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ থেকে তাকে অব্যাহতির আদেশ দেন। এই ট্রাইব্যুনাল কর্তৃক জনাব ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন। আমরা মূলত আদালতের কাছে, আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা, সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন। জনাব ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন। এদিকে মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে মা এবং মেয়েকে। স্বজনদের সন্দেহ বাসার গৃহকর্মী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। সোমবার দুপুর 12টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এরই মধ্যে তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত দেখুন শাহাদাত অভ্রের প্রতিবেদনে। একমাত্র মেয়ে ও স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষক আজিজুল ইসলাম। প্রতিদিনের মতো সানবিম স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম ক্লাস শেষে বাসায় ফিরেন। স্ত্রী ও একমাত্র কন্যার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। বাসার মেঝে ও দেয়ালে রক্তের ছোপ। আজিজুলের অভিযোগ, এই ঘটনার সাথে জড়িত গৃহকর্মী আয়েশা। আমার নীলাকে আমি ডাকতে গেছি, দেখি নীলার ওরকম অবস্থা, কাট হয়ে আছে, পড়ে নাই। মঙ্গলবার সকাল 7:52 সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসায় প্রবেশ করছেন হত্যায় সন্দেহ করা গৃহকর্মী আয়েশা। গায়ে ছিল কালো বোরকা। এরপর বের হন 9:36। তখন তার গায়ে দেখা যায় স্কুল ড্রেস। খবর পেয়ে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। তারা জানান নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিজা পড়ত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে। সোমবার ছিল শেষ বার্ষিক পরীক্ষা। পুলিশ আসার আগেই নাফিজাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে গৃহকর্ত্রী লায়লা আফরোজের মরদেহ নিয়ে যায় পুলিশ। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের নেওয়া হবে আইনের আওতায়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। লাশের সুরতহাল এবং পোস্টমর্টমের জন্য লাশ দুটি আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। আর এখন ওনাদের আত্মীয় স্বজনরা এসছেন, ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা এ বিষয়ে কোনো ক্লু পেলে আমরা সেভাবে তদন্ত কার্যক্রম আগাবো। পরিবারের সদস্যরা জানায় গৃহকর্মী আয়েশা 4 দিন আগে কাজ নেন এ বাসায়। ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। শাহাদাত অভ্র, এখন,
ঢাকা। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেয় বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে একটি চক্র বাধা দিচ্ছে বলে দাবি করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে গত 1 বছরের কার্যক্রম এবং অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছরে তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ হতে দেখি নেই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। মালিক পক্ষ যা চাচ্ছে সেরকম করতে হলে তো আমাকে কিছুই করার প্রয়োজন ছিল না, যেরকম ছিল সেরকমই ছিল। এখন যেহেতু বলা হয়েছে যে মালিক পক্ষ ব্ল্যাকলিস্ট করতে পারবে না, মালিক পক্ষ ট্রেড ইউনিয়নের বিষয়ে আগে যেরকম নিজেরা বসাতো খোঁজখবর নিতে পারবে না, ট্রেড ইউনিয়ন করতে গেলে শ্রমিকদের ন্যূনতম সবচেয়ে কম বড় ইউনিটে সেখানে 20 জন থাকবে। এখন 20 জন থাকবে কি 30 জন থাকবে, এটা নিয়ে মারামারি করার কোনো কারণ আছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে আইএসপিআর মহাপরিচালকের বক্তব্যের জেরে আবারও উত্তাল দেশের রাজনৈতিক পরিস্থিতি। কারাবন্দী নেতাকে মানসিক বিকারগ্রস্ত বলায় পেশোয়ারে বিক্ষোভ সমাবেশ করেছে পিটিআইয়ের নেতা কর্মী সমর্থকরা। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি মন্তব্য করেছেন, ইমরানের নাম উচ্চারণ করতেও ভয় পান আইএসপিআরের ডিজি আহমেদ শরীফ চৌধুরী। আর মারিও নাওফেলের জনপ্রিয় পডকাস্টে এসে ইমরান খানের 2 বোনের অভিযোগ, এসবের জন্য দায়ী পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান হিসেবে ক্ষমতাপ্রাপ্ত আসিফ মনির। শিক্ষা ভবনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, কোন দাবিতে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করছে আর যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা এই বিক্ষোভের পরে? রওশন, দাবিটি হচ্ছে যে ঢাকার বৃহৎ যে 7টি সরকারি কলেজ রয়েছে সেই 7টি সরকারি কলেজ মিলে যে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি করার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটার সেই অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে। কিন্তু তারপরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা, সেই চূড়ান্ত অধ্যাদেশ এখন পর্যন্ত জারি হয়নি। এই কারণেই মূলত ঢাকার যে সরকারি 7টি কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে সকাল থেকেই শিক্ষা ভবনের সামনে অবস্থান করছিল এবং পরবর্তীতে তারা শিক্ষা ভবনের সামনে রাস্তাটা ব্লকেট করে। এখন তারা রাস্তার এক পাশ পর্যন্ত তারা ব্লকেট করেছে, যেটা হচ্ছে হাইকোর্টের সামনে যে মোড় রয়েছে সেই মোড়ে এক পাশ তারা ব্লকেট করে এখনও অবস্থান করছে। তাদের যে দাবির কথা তারা আসলে বারবার বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে অধ্যাদেশটা জারি করতে হবে। এখন এই নিয়ে তাদের একটা প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। সেখান থেকে শিক্ষা উপদেষ্টা যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে অধ্যাদেশের খসড়া 25 ডিসেম্বরের মধ্যে এটার যে শিক্ষা মন্ত্রণালয়ে যে কাজগুলো সেটি সম্পন্ন হয়ে যাবে। তারপরেই সেই অধ্যাদেশের খসড়াটি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়াটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। মূলত আইন মন্ত্রণালয় থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের খসড়াটি প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের যে খসড়া সেটি চূড়ান্তভাবে গেজেট আকারে প্রকাশ করা হবে। তো শিক্ষার্থীরা বলছেন যে এটি যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হয় সেই দাবি নিয়ে তারা রাজপথ অবরোধ করেছিলেন। তো আমার কাছে শিক্ষা ভবন থেকে এই ছিল সবশেষ। রওশন, 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব 17 এফসি এশিয়ান বাছাইয়ে খেলা আরহাম ইসলামকে এবার অনূর্ধ্ব 20 দলে ডাক দিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। জাপানে এক টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে আছেন আরহাম। বাংলাদেশের হয়ে এরই মাঝে অনূর্ধ্ব 17 পর্যায়ে এক ম্যাচ খেলেছেন আরহাম। তরুণ এই ফরওয়ার্ডের ওপর আস্থাও আছে টিম ম্যানেজমেন্টের, যদিও লাল সবুজের জার্সিতে একবারের বেশি খেলা হয়নি তার। তবে এবার তাকে অনূর্ধ্ব 20 দলে সুযোগ করে দিতে চায় অস্ট্রেলিয়া। আর সকারুজদের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে কিংবা জাতীয় দলের সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলার পথও বন্ধ হয়ে যাবে আরহামের জন্য। চলতি ডিসেম্বরের 18 তারিখ থেকে জাপানে শুরু হবে এই টুর্নামেন্ট। আরহামের পরবর্তী সিদ্ধান্তের দিকেও তাই বাড়তি নজর থাকছে। শেষ করছি এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরও একবার। তফসিল নিয়ে সম্পূর্ণ প্রস্তুত ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বুধবার। সিইসির ভাষণ রেকর্ডে বিটিভিতে চিঠি। নিবন্ধন পেল 81টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা।
ক্ষমতায় গেলে 1 বছরে 50 লাখ ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। প্রাথমিক শহর ঢেলে সাজানো হবে শিক্ষা ব্যবস্থাকে, বললেন তারেক রহমান। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি জামায়াতের। লেভেল প্লেইং ফিল্ড এবং তফসিল ঘিরে ইসিকে সতর্ক থাকার আহ্বান। বেগম খালেদা জিয়াকে নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, জানিয়েছে স্লট বাতিলের আবেদন। অনিশ্চিত লন্ডন যাত্রা। জাপার 2 অংশের নেতৃত্বে 18 দলের নতুন জোট গঠন। অংশগ্রহণমূলক নির্বাচন দাবি, সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। এবং মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা, গৃহকর্মী বোরকা পরে বাসায় ঢুকে বের হয় স্কুল ড্রেসে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে পুলিশ। এই ছিল এখন সন্ধ্যায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।